ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে কিছু 15টি এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এক্সামের মক টেস্ট নম্বর 4 হতে চলেছে। এর আগে আমরা আরো 3টি মক টেস্ট তোমাদের সাথে আলোচনা করেছি। সেই ভিডিওগুলি যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। এখানে আমরা সবার প্রথমে 1 নম্বর কোশ্চেনটি আলোচনা করে নিচ্ছি। 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এভালুয়েশন ও অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা অ্যাসেসমেন্ট ও এভালুয়েশন এই দুটো টপিক আমরা পড়াশোনা করেছি। তো অ্যাসেসমেন্ট ও এভালুয়েশনের পরিপ্রেক্ষিতে নিচে যে আমরা 4টি স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, এই 4টি স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটি অ্যাসেসমেন্ট ও এভালুয়েশনের সাথে সম্পর্কিত নয়। তাহলে নয় যে প্রশ্নগুলোতে করবে যে কোনটি নয় বা কোনটি অনুপযুক্ত, কোনটি মিথ্যা, সেটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। অপশন এ তে রয়েছে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষা ও সহশিক্ষা সংক্রান্ত উভয় দিকগুলি যাচাই করে। একদম সঠিক স্টেটমেন্ট, এটা কোনো ভুল স্টেটমেন্ট নয়, আমাদের ভুল স্টেটমেন্ট খুঁজতে হবে। অপশন বি তে রয়েছে ডায়াগনস্টিক টেস্ট বা নির্ণায়ক অভিক্ষা সংশোধনী ব্যবস্থার সাথে সম্পর্কিত, এটাও একদম সত্য স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে কোনো কিছু ভুল নেই, এটাও তাহলে আমাদের উত্তর কিন্তু হবে না। 3 নম্বর স্টেটমেন্টে দেখতে পাচ্ছি প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষের পাঠের অগ্রগতির পরিমাপ করে না, এটাই ভুল। প্রস্তুতিকালীন মূল্যায়ন বলতে বোঝাচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু ক্লাসরুমে স্টুডেন্টদের যে অগ্রগতি বা প্রোগ্রেস হচ্ছে সেটাকে কিন্তু তারা পরিমাপ করে এবং শিক্ষার্থীদের সংশোধনের জন্য ব্যবস্থাও কিন্তু নিয়ে থাকে। তাহলে শ্রেণীর পাঠের অগ্রগতির পরিমাপ কিন্তু প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট করে থাকে। এই আর এখানে বলছে করছে না, তাহলে এই স্টেটমেন্টটাই হচ্ছে আমাদের অনুপযুক্ত বা ভুল। তবু 4 নম্বর বি নম্বর যে অপশনটি আছে সেটা একটু পড়ে নিচ্ছি। সমগ্র নির্দেশনামূলক প্রতিক্রিয়ার পর শিক্ষক শিক্ষিকা সামেটিভ অ্যাসেসমেন্ট কৌশল ব্যবহার করে। হ্যাঁ, অবশ্যই সমগ্র পাঠটির পরে বা সমগ্র শিক্ষাবর্ষের পরে, সমগ্র নির্দেশনা দানের পরে সামেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। এই স্টেটমেন্টটাও ঠিক। আমাদের ভুল স্টেটমেন্ট খুঁজতে হবে। ভুল স্টেটমেন্ট হচ্ছে অপশন সি, যেখানে বলা হচ্ছে যে প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীর পাঠের অগ্রগতির বিচার করে না, কিন্তু এটা বিচার করে হবে। তাহলে এই স্টেটমেন্টটাই হচ্ছে আমাদের ভুল। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি আলোচনা করি। ইংরেজি গদ্য উচ্চ স্বরে পড়বার সময় শিক্ষিকা বা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা যেতে পারে। তাহলে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা, আপনি ক্লাসে পড়াচ্ছেন, এমন সময় দেখতে পারলেন যে আপনার ক্লাসের কোনো একজন শিক্ষার্থী তার উচ্চারণের সমস্যা রয়েছে, সেটাকে আপনি চিহ্নিত করলেন, তাহলে এটাকে কি বলা হবে? অপশন এ তে রয়েছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা শিখনের অ্যাসেসমেন্ট বা শিখনের মূল্যায়ন। অপশন বি তে রয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, শিখনের জন্য অ্যাসেসমেন্ট। অপশন সি তে রয়েছে সামেটিভ অ্যাসেসমেন্ট বা চূড়ান্ত মূল্যায়ন। অপশন ডি তে রয়েছে ডায়াগনস্টিক টেস্টিং বা নির্ণায়ক অভিক্ষা। এখানে কিন্তু অপশন এ এবং অপশন সি কোনোভাবেই হবে না। অ্যাসেসমেন্ট অফ লার্নিং আর সামেটিভ অ্যাসেসমেন্ট একই রকম প্রায়, যেটা হচ্ছে শিক্ষাবর্ষের শেষে করা হয়, কতটা শিখলো সেটার পরিমাপ করা, কিন্তু এখানে না, এটা এখানে পাঠ চলাকালীন হচ্ছে। ডায়াগনস্টিক টেস্টিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং দুটোর মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা শনাক্ত করা হয়, কিন্তু এখানে স্টেটমেন্টে বলা হচ্ছে পড়ার সময়, যখন শিক্ষার্থী পড়ছিল ঠিক সেই সময় তার উচ্চারণের সমস্যা শনাক্ত করা হয়েছে। তাহলে পড়ার সময় যেটা করছে সেটা অবশ্যই ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ডায়াগনস্টিক টেস্টিং এর দ্বারাও শিক্ষার্থীদের কিন্তু সমস্যা শনাক্ত করা হয়, কিন্তু সেটা পাঠের পূর্বে, কারণ ডায়াগনস্টিক টেস্টকে বলা হয় প্রি টেস্ট, পাঠের আগেই সেটা করা হচ্ছে। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর, শিখনের জন্য মূল্যায়ন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্নটি আমরা করে নিলাম। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি আলোচনা করব। শিখনের যে স্তরে শিক্ষার্থী শিখন সমস্যাটি চিহ্নিত করতে, সমস্যাটিকে সংজ্ঞায়িত করতে, বিশ্লেষণমূলক ভাবনার দ্বারা সেটিকে সমাধান করতে চেষ্টা করে, সেটিকে বলা হয়। শিখনের 3টি স্তর রয়েছে, সব থেকে নিচে রয়েছে মেমোরি লেভেল, তার উপরে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং সব থেকে টপে রয়েছে
রিফ্লেক্টিভ লেভেল। মেমোরি লেভেলকে বাংলায় বলা হয় স্মৃতিস্তর, আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে বাংলায় বলা হয় বোধগম্যতা স্তর, আর রিফ্লেক্টিভ লেভেলকে বাংলায় বলা হয় প্রতিফলনমূলক স্তর। তাহলে কোন স্তরে, এই তিনটি স্তরের মধ্যে কোন স্তরে শিক্ষার্থীরা সমস্যাকে চিহ্নিত করে এবং সমস্যাটিকে সংজ্ঞায়িত করে এবং সেটাকে নিয়ে বিশ্লেষণ করে? অপশন এ তে রয়েছে স্মৃতিমূলক স্তর বা মেমোরি লেভেল অফ টিচিং, অপশন বি তে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং বা বোধমূলক স্তর, অপশন সি তে রয়েছে প্রতিফলনমূলক স্তর বা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, অপশন ডি তে রয়েছে প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অ্যাক্টিভ স্টেজ অফ টিচিং। তাহলে ডি নম্বরটা হচ্ছে না, কারণ এটা লেভেল অফ টিচিং না। তিনটা অপশনের মধ্যে একটা হবে। আর সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রতিফলনমূলক স্তরের শিখন বা রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। মেমোরি লেভেল অফ টিচিং এ শিক্ষার্থীদের বিভিন্ন টপিক গুলোকে মুখস্থ করানো হয়, এখানে রোট লার্নিং বা মুখস্থকরণের উপর জোর দেওয়া হয়। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে শিক্ষার্থীদের বোধগম্যতার উপর জোর দেওয়া হয়, এখানে শিক্ষার্থীদের বিভিন্ন টপিক গুলোর সাথে অন্যান্য বিষয় টপিকের সম্পর্ক সাধন করে দেখানো হয়, তাদের অনেক অনেক উদাহরণের সাথে তাদের পরিচিত করানো হয়। আর যেটা একদম হাইয়েস্ট লেভেল রয়েছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া হয় এবং শিক্ষার্থীদের সেই সমস্যাগুলোকে সলভ করাও শেখানো হয়। তাহলে এখানে সমস্যা সংজ্ঞায়িত করা, সমস্যা চিহ্নিত করা, সমস্যা বিশ্লেষণ করার কথা বলা হচ্ছে, এটা হাইয়েস্ট লেভেল অফ টিচিং হবে, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটা আলোচনা করব। 4 নম্বর প্রশ্নটা একদম ইজি। বিকাশ শুরু হয় কখন থেকে? অপশন এ তে রয়েছে শৈশবকাল থেকে, অপশন বি তে রয়েছে প্রাক বাল্যকাল থেকে, অপশন সি তে রয়েছে বাল্যকাল থেকে, অপশন ডি তে রয়েছে প্রাক জন্মকাল থেকে। শিক্ষার্থীর বিকাশ কিন্তু শুরু হয় মাতৃ গর্ভাবস্থা থেকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রাক জন্মকাল থেকে, যেটাকে প্রি ন্যাটাল স্টেজও কিন্তু বলা হয়। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি আলোচনা করে নিচ্ছি। শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত শেখে। যেই শ্রেণীকক্ষটি শিক্ষার্থী কেন্দ্রিক, বোঝা গেল? শিক্ষার্থী কেন্দ্রিক, আচ্ছা, অর্থাৎ স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুম। স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুম যেটা থাকবে সেখানে শিক্ষার্থীরা কিভাবে শিখবে? অপশন এ তে রয়েছে ব্যক্তিগতভাবে, অপশন বি তে রয়েছে ব্যক্তিগত ও দলগতভাবে, অপশন সি তে রয়েছে দলগতভাবে, অপশন ডি তে রয়েছে প্রধানত শিক্ষকের কাছ থেকে। শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কিন্তু ব্যক্তিগতভাবেও শিখবে, আবার দলগতভাবেও শিখবে। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি। এটা হচ্ছে হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি যেটা রয়েছে সেখান থেকে এই প্রশ্নটি এসছে। বহুবিধ বুদ্ধির তত্ত্ব বা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি যেটা হাওয়ার্ড গার্ডনার দিয়েছে, সেখানে যে ক্ষমতার সাহায্যে প্রাণী, খনিজ পদার্থ, গাছপালা চেনা, শ্রেণীকরণ করা যায় তাকে বলা হয়। আমরা জানি হাওয়ার্ড গার্ডনার তার বুদ্ধির তত্ত্বে 8 রকম বুদ্ধির কথা বলে। সেই 8 রকম বুদ্ধির মধ্যে কোন বুদ্ধির সাথে প্রাণী, খনিজ পদার্থ, গাছপালা এগুলোর সাথে সম্পর্কিত, কোন বুদ্ধির সাথে? অপশন এ তে রয়েছে লিঙ্গুইস্টিক, অপশন বি তে রয়েছে স্পেশিয়াল, অপশন সি তে রয়েছে লজিক্যাল ম্যাথামেটিক্যাল, অপশন ডি তে রয়েছে ন্যাচারালিস্টিক। তাহলে এখানে যে টার্মগুলো আমরা পাচ্ছি, প্রাণী, খনিজ পদার্থ, গাছপালা, এগুলো সবই আমাদের নেচারের এলিমেন্ট। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে প্রাকৃতিক বুদ্ধি বা ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি আলোচনা করব। নিম্নলিখিত বুদ্ধাঙ্কের তালিকা থেকে শিখনযোগ্য বা এডুকেবল ছাত্রদের নির্বাচন করুন। এডুকেবল ছাত্র কাদের বলা হয়? আমরা যদি 69 আইকিউ যেটা রয়েছে 69 এর নিচে যদি আইকিউ হয় তাদেরকে মেন্টালি রিটার্ডেড চিলড্রেন বলা হয়। এই মেন্টালি রিটার্ডেড চিলড্রেনদের আবার 4টি পর্যায়ে ভাগ করা হয়। সবার শুরুতে থাকবে হচ্ছে মাইল্ড মেন্টাল রিটার্ডেড, সেকেন্ডে থাকবে মডারেট মেন্টাল রিটার্ডেড, 3 নম্বরে থাকবে সেভিয়ার মেন্টাল রিটার্ডেড এবং 4 নম্বরে থাকবে হচ্ছে প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেড। তাহলে 69 এর নিচে আইকিউ হলে তাদের মেন্টাল রিটার্ডেড বলবে, কিন্তু তাদেরও অনেকগুলো ভাগ রয়েছে। এই ভাগগুলোর মধ্যে সেকেন্ড যে লেভেলটা আমি কথা বললাম, মডারেট মেন্টাল রিটার্ডেড, যার আইকিউ থাকবে 30 থেকে 50। এই মডারেট যার আইকিউ থাকবে 50 থেকে 70, এই 50 থেকে 70 যার আইকিউ হবে তাদেরকে কিন্তু আমরা পড়াতে পারবো। মাইল্ড মেন্টাল রিটার্ডেড, যেটা মডারেটটা নয়, মাইল্ড মেন্টাল রিটার্ডেড, অর্থাৎ তাদের আইকিউ কম কিন্তু তাদেরকে চেষ্টা করলে পড়ানো যাবে। ঠিক আছে, তাহলে তাদেরকে চেষ্টা করলে পড়ানো যাবে। মেন্টাল রিটার্ডেড এর আইকিউটা কত বললাম আমি? 69 এর নিচে হলে তাদেরকে আমরা মেন্টাল রিটার্ডেড স্টুডেন্ট বলি। এই মেন্টাল রিটার্ডেড স্টুডেন্টদের অনেকগুলো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মাইল্ড মেন্টাল রিটার্ডেড, তাদের আইকিউ হচ্ছে 50 থেকে 70।
ঠিক আছে। তারপর থাকছে হচ্ছে তার নিচে থাকছে 40 থেকে 50-এ থাকছে মডারেট মেন্টাল রিটার্ডেড, 20 থেকে 30-এর মধ্যে থাকছে প্রোফাউন্ড, এবং সব থেকে নিচে থাকছে সেভিয়ার। মাইল্ড মেন্টাল রিটার্ডেড তাদেরকে এডুকেবল বলা হয়, তাদেরকে পড়ানো যায়। আর যেটা মডারেট মেন্টাল রিটার্ডেড তাদেরকে বলা হয় হচ্ছে ট্রেনেবল, এবং যেটা সেভিয়ার তাদেরকে বলা হয় হচ্ছে কাস্টোডিয়াল। অর্থাৎ এডুকেবল অর্থাৎ ওদের পড়ানো লেখানো যাবে চেষ্টা করলে, আর ট্রেনেবল যারা মডারেট মেন্টাল রিটার্ডেড তাদেরকে পড়াশোনা করানো যাবে না, তাদেরকে জীবনে চলার জন্য বেসিক কিছু ট্রেনিং দিতে হবে। এবং সব থেকে নিচে যেটা আছে সেভিয়ার বা প্রোফাউন্ড যাদেরকে বলছি তাদেরকে বলা হবে কাস্টোডিয়াল, তাদেরকে অ্যাসাইলামে, মেন্টাল অ্যাসাইলামে তাদেরকে রাখতে হবে। তাহলে এখানে এডুকেবল যারা ছাত্র বা মাইল্ড মেন্টাল রিটার্ডেড তাদের আইকিউটা কত? তাদের আইকিউটা হচ্ছে 50 থেকে 70। এদেরকে মোড়নো বলা হয়। ঠিক আছে, এরপর আমরা 8 নম্বর প্রশ্নটি আলোচনা করব। কোহেলবার্গের মতে ন্যায় অন্যায় বিচার সম্পর্কে চিন্তন প্রক্রিয়াকে কি বলা হয়? কোহেলবার্গের জানি তত্ত্বটির নাম কি? কোহেলবার্গের তত্ত্বটির নাম হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট থিওরি। সেই মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে ন্যায় অন্যায় বিচার করাকে কি বলা হচ্ছে? অপশন এতে রয়েছে মোরাল রিয়ালিজম, অপশন বিতে রয়েছে মোরাল ডিলেমা, অপশন সিতে রয়েছে মোরাল কোঅপারেশন, অপশন ডিতে রয়েছে মোরাল রিজনিং। ন্যায় অন্যায় বিচার করাকে বলা হয় মোরাল ডিলেমা। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটি আলোচনা করব। পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চিন্তন প্রক্রিয়া করা হয়? তাহলে এখানে প্রশ্নের একটু সেন্টেন্সটা একটু গড়বড় হয়েছে। এখানে মেইন বিষয়টি হলো জ্ঞানমূলক বিকাশের যে 4টি স্তর রয়েছে সেই 4টি স্তরের মধ্যে কোন স্তরে বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স যে টপিক টার্মটি রয়েছে সেটি আমরা পাই বা বৈশিষ্ট্যটি আমরা লক্ষ্য করতে পাই, অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব। অপশন এতে রয়েছে সেন্সরি মোটর স্টেজ, অপশন বিতে রয়েছে প্রি অপারেশনাল স্টেজ, অপশন সিতে রয়েছে কনক্রিট অপারেশনাল স্টেজ, অপশন ডিতে রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ। বস্তুর স্থায়িত্ব এই ক্যারেক্টারিস্টিক্সটি শিক্ষার্থীদের মধ্যে বা শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। বিকাশের পিয়াজের যে ডেভেলপমেন্টাল যে স্টেজগুলো রয়েছে তার যে ফার্স্ট স্টেজ যেটা রয়েছে সেন্সরি মোটর স্টেজ, সেখানে অর্থাৎ 0 থেকে 2 বছরের যে স্টেজ সেন্সরি মোটর স্টেজ, সেখানে কিন্তু আমরা বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা লক্ষ্য করি। এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি আলোচনা করব। শিশুর স্বভাব হলো, অপশন এতে রয়েছে অনুকরণ করা, অপশন বিতে রয়েছে গঠন করা, অপশন সিতে রয়েছে কল্পনা করা, অপশন ডিতে রয়েছে ধ্বংস করা। শিশুর স্বভাব সাধারণত কিন্তু অনুকরণ করা, ইমিটেশন। শিশুরা সাধারণত তার বাড়ির বড়দের, বাবা মাদের, দাদা দিদিদের এবং কি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অনুকরণ করে বিভিন্ন কিছু কিন্তু রপ্ত করে বা শেখে। এরপর আমরা 11 নম্বর প্রশ্নটি পড়ব। বংশগতির একক কাকে বলে? বংশগতির একক হলো, অপশন এতে রয়েছে ক্রোমোজোম, অপশন বিতে রয়েছে জিন, অপশন সিতে রয়েছে নিষিক্ত কোষ, অপশন ডিতে রয়েছে জাইগট। বংশগতির একক হলো জিন। এটাও একদম সোজা কোশ্চেন। 10 নম্বর 11 নম্বর কোশ্চেনটা একদম সোজা ছিল। এরপর আমরা 12 নম্বর প্রশ্নটি আলোচনা করব। নিচের মধ্যে কোন জন প্রথম চিরাচরিত প্রচলিত মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেন? নিচে 4 জনের নাম দেওয়া আছে, এই 4 জনের মধ্যে কে প্রথম চিরাচরিত বা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তার বিরোধিতা করে? অপশন এতে রয়েছে রুশো, অপশন বিতে রয়েছে ফ্রাইবেল, অপশন সিতে রয়েছে হার্বার্ট, অপশন ডিতে রয়েছে প্লেটো। প্রথম চিরাচরিত পরীক্ষা ব্যবস্থার প্রতিবাদ করেন হচ্ছে রুশো। এরপর আমরা 13 নম্বর প্রশ্নটি আলোচনা করব। সিসিই কথাটির ফুল ফর্ম কি? এটাও একদম সোজা। সিসিই কথাটির যে ফুল ফর্ম সেটা হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, নিরবাচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন। কন্টিনিউয়াস বলতে বোঝাচ্ছে নিরবাচ্ছিন্ন, আর কম্প্রিহেন্সিভ বলতে বোঝাচ্ছে সার্বিক, এবং এভালুয়েশন বলতে বোঝাচ্ছে মূল্যায়ন। এই সিসিই যে ইভালুয়েশনটা রয়েছে সেটি দিয়েছে 2009 সালে দিয়েছে সিবিএসসি বোর্ডের দ্বারা। এই কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের দ্বারা শিক্ষার্থীদের সারা বছর ব্যাপী পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের বা সার্বিক মূল্যায়ন কিন্তু এখানে করা হবে। এরপর আমরা 14 নম্বর প্রশ্নটি আলোচনা করব। শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তা হলো, শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তা হলো অপশন এতে রয়েছে জেবি ওয়াটসন, অপশন বিতে রয়েছে থর্নডাইক, অপশন সিতে রয়েছে প্যাভলভ, অপশন ডিতে রয়েছে স্কিনার। শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বকে ইংরেজিতে বলা হয় ট্রায়াল এন্ড এরর থিওরি। এটার আরো কিছু নাম আছে, এটাকে এসআর বন্ড থিওরি বলা হয়, এটাকে কানেকশনিজমও বলা হয়। এই কানেকশনিজম বা এসআর বন্ড থিওরি বা প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব যিনি দিয়েছেন তিনি হলেন
থর্নডাইক। এখানে আমরা দেখেছিলাম থর্নডাইক একটা ইঁদুর, একটা বিড়ালকে নিয়ে কিন্তু পরীক্ষাটা করে, একটা ক্ষুধার্ত বিড়ালকে একটা কেজের মধ্যে রাখা হয়, তাকে নিয়ে কিন্তু পরীক্ষা করে। তো থর্নডাইকের যে তত্ত্বটির নাম সেটি হলো প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। তিনি একটি বিড়ালকে, ক্ষুধার্ত বিড়ালকে নিয়ে কিন্তু পরীক্ষাটি তার সম্পন্ন করে। ঠিক আছে, এরপর আজকের যে মক টেস্ট রয়েছে, এই মক টেস্টের সর্বশেষ কোশ্চেনটি এবার আমরা আলোচনা করব। নিচের কোনটি শিখনের ফলাফল নয়? নিচে 4টা অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে কোনটির সাথে শিখন বা লার্নিং এর কোনো রকম কোনো কানেকশন নেই? অপশন এ তে রয়েছে মনোভাব, অপশন বি তে রয়েছে পরিণমন, অপশন সি তে রয়েছে ধারণা, অপশন ডি তে রয়েছে জ্ঞান। শিখনের সাথে অবশ্যই অ্যাটিটিউড বা আমাদের মনোভাবের সম্পর্ক রয়েছে। শিখনের দ্বারা আমাদের মনোভাব বা অ্যাটিটিউডের কিন্তু পরিবর্তন হয় বা মার্জিত হয়। অপশন সি তে যেটা রয়েছে কনসেপ্ট বা ধারণা, শিখনের মাধ্যমে অবশ্যই আমাদের ধারণা বা কনসেপ্ট ফরমেশন হয়ে থাকে। অপশন ডি তে রয়েছে নলেজ, নলেজের সাথে তো শিখনের একদম ডাইরেক্ট কানেকশন, ধারণার নলেজের সাথে। তাহলে শিখনের সাথে যার কানেকশন নেই সেটি হলো ম্যাচুরেশন বা পরিণমন। কারণ এই ম্যাচুরেশন বা পরিণমন কিন্তু হচ্ছে আমাদের একদম বায়োলজিক্যাল চেঞ্জ বোঝায় বা জেনেটিক পরিবর্তনকে বোঝায়, যেটি কিন্তু স্বাভাবিকভাবে হয় বা স্বতঃস্ফূর্তভাবে হয়, যেটি কিন্তু কোনোভাবেই বাইরে থেকে আরোপিত নয় বা আমাদের কিন্তু অর্জিত কিন্তু নয়। ঠিক আছে, আর শিখন কিন্তু অর্জিত। তাই আর অপরদিকে পরিণমন অর্জিত নয়, এটি স্বাভাবিক পরিবর্তন বা স্বতঃস্ফূর্ত পরিবর্তন বা জিনগত পরিবর্তন বা জৈবিক পরিবর্তন। তাহলে 15 নম্বর যে প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তার সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। তাহলে আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে 15টি এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি প্রত্যেকটা এমসিকিউ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।